নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নর্তকী, তার দ্বিতীয় পর্ব থতমত খেয়ে পিছন ফিরে দাঁড়ালো। মাঝে মাঝে নানা কারণে অশরীরী আত্মারা পৃথিবীর বুকে বন্দী হয়ে থেকে যায়। তার যে কত কারণ হতে পারে সে কথা আমি নিজেও ভালো করে জানি না। যতদূর আমি শুনেছি ঠাকুরমশাই, তাতে মনে হয় অশরীরী আত্মারা আসলে জীবনে না পাওয়া অতৃপ্তির কারণেই বন্দী হয়ে থেকে যায়, তাই না? এই অতৃপ্তি নানা কারণে হতে পারে। আসলে অনেক সময় সূক্ষ্ম অনেক কারণে আত্মাকে বন্দী হয়ে থাকতে দেখেছি। মৃতদেহের পরনের কোনো একটা সামান্য জিনিস কিংবা কাপড়ের টুকরো পৃথিবীতে থেকে যাওয়ার জন্য তার মুক্তি ঘটেনি, তাও দেখেছি। এছাড়া অনেক সময় বড় বড় অনেক কারণ ঘটেছে। এটা তোমাদের আলাদা করে বলে বোঝানো যাবে না। ঠাকুরমশাই, আজ এমন একটা গল্প বলুন না, যেমন ধরুন অতৃপ্ত আত্মারা কোনো একটা কারণের জন্য পৃথিবীর বুকে বন্দী হয়ে থেকে গেছিল, আর আপনার সাহায্য পেয়েই সে মুক্তি পেয়ে গেছে। তেমনই কোনো ঘটনার কথা বললে কিন্তু দারুণ হবে। এমন গল্প আমার জীবনে অনেক রয়েছে। তাছাড়া এসব তো আর গল্প নয়, সবই আমার জীবনের অভিজ্ঞতা, সত্যি ঘটনা। আমার গোটা জীবনে দেখা আমার অভিজ্ঞতার কথাই আমি মাঝে মাঝে তোমাদের বলি। সেভাবে বলতে গেলে আসলে সে কথা আমারও মনে পড়ে যায়। তবে আজ যখন তোমরা সে কথা বলছো, তখন তেমন একটা ঘটনাই তোমাদেরকে শোনাবো। একবার এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম অতৃপ্ত আত্মাকে নিয়ে, যে এমন ভাবে সেখানে আটকে থাকতে পারে আর এত ভয়ঙ্কর ভাবে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে, সে কথা আমি জানতাম না। যাই হোক, আসল কথায় ফিরি। পাসিং শোয়ে একটা লম্বা টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো, আসলে আজ এখানে এসে হঠাৎ করে অতৃপ্ত আত্মার কথা ওঠার বিশেষ কারণ ছিল। আজ যখন কিশোরী আর আমি হাঁটা পথ দিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন আমারই চেনা এক ভদ্রলোকের সঙ্গে অনেক দিন পরে হঠাৎ দেখা হয়ে গেল। তার মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি মনে হয় বাড়ি ফিরছিলেন। আমায় দেখতে পেয়ে কুশল বিনিময় করার পর বললেন, আজ বললো না কি যে বিপদে পড়েছি, কি করব কিছুই বুঝতে পারছি না। আজ বাড়িতে হঠাৎ করে অদ্ভুত কিছু উপদ্রব শুরু হয়েছে, বুঝলে? দেখতেই তো পাচ্ছ, বয়স হয়েছে আমার, গিন্নিরও একই অবস্থা। আমি রিটায়ার মানুষ, গিন্নি ঘর গৃহস্থের কাজকর্ম এখন আর কিছুই করতে পারে না। তার গেঁটে বাতে যেরকম অবস্থা খারাপ, চোখেও তেমনি ভালো দেখতে পায় না। আমার ছেলে বৌমা মিলেই সমস্ত কিছু সামলায় এখন। এই একটা বছর দশকের নাতিও আছে, সব কিছুই ভালো ছিল, বুঝলে? কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলা নাতির প্রচন্ড জ্বর হলো। তারপর থেকে বাড়িতে এমন অদ্ভুত কিছু বিপদ শুরু হয়েছে যে কি বলবো তোমায়। বিপদ? কেমন বিপদের কথা বলছেন আপনি? আর বলো না বাবা,
এই ধরো মনে করো সন্ধ্যের পর থেকেই সমস্যাটা এই বেশি করে শুরু হয়। ঘরের মধ্যে কোথাও কেউ নেই, হঠাৎ করে ঘরের জিনিসপত্র নিচে থেকেই দুমদাম পড়ে যাচ্ছে। কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে একাকার, স্টিলের বাসনপত্র পড়ে ঝমঝম করে শব্দ হয়ে উঠছে। আমার লাঠিটা ধরে রাখলাম বিছানার কাছে, সেটা কখন যেন চলে যায় এদিক ওদিক। রাতের বেলা সবাই হয়তো ঘুমোচ্ছি, দরজা জানলা বন্ধ করা। হঠাৎ করে দেখা যায় দরজা জানলা সবকিছু একসাথে ধাক্কা দিচ্ছে। একসাথে দরজা জানলা একজন তো ধাক্কা দিতে পারে না বলো, অনেকজন মিলেই তো ধাক্কা দেবে। কিন্তু এই দরজা জানলা খুলে দেখা যায় কোথাও কিচ্ছু নেই, বুঝলে? বাইরে সামান্যতম বাতাসটুকুও নেই। তারপর সেদিন তো একেবারে বাড়াবাড়ি হয়ে গেল। আমি ঘর থেকে বের হতে যাব, এমন সময় আমি ভাবলাম বৌমার সঙ্গে কি ছেলের কোনো ঝগড়াঝাটি হলো। সে কথা ভেবে বারান্দার আলোটা জ্বালাতে গিয়ে দেখি আলো আর জ্বলছে না। লাঠিটা নিয়ে অন্ধকারের মধ্যেই বৌমাকে ডাকতে যাব, এমন সময় দেখি একটা ছায়া ওখান থেকে উঠে যেন এক দৌড়ে বারান্দা দিয়ে বাইরের দিকে চলে গেল। অথচ বারান্দার দরজাটা ছিল বন্ধ। আমার ডাকাডাকিতে ছেলে বৌমা পাশের ঘর থেকে ঘুম চোখে বেরিয়ে এলো। আমি বয়স্ক মানুষ, এই সমস্ত ব্যাপার যে মনের ওপর কি প্রভাব ফেলে তা তো তুমি বুঝতেই পারছো বাবা। আচ্ছা, আপনি তারানাথ তান্ত্রিকের নাম শুনেছেন? শুনেছি বোধ হয়। তান্ত্রিক হাত দেখা, তারপরে কুষ্টি বিচার গণনা এইসব করতেন না? তার কাছে একবার গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। এক বিপদে পড়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা তার কথা কেন বলছো বাবু? আর তারানাথ তান্ত্রিক আমাদের পরিচিত, আপনি একবার তার কাছে গিয়ে দেখতে পারেন। এমন বিপদে পড়লে তিনি সাহায্য করে থাকেন। যদিও এখন তিনি বাড়ি থেকে বাইরে খুব একটা যান না, তবু সমস্যা হলে আপনাকে সাহায্য করতে পারেন। বৃদ্ধের মুখটা যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ঠিক বলেছ, তার কথা আমার একবারও তো মনে পড়েনি। হ্যাঁ, মটলেনের কাছেই শুনেছি কোথায় যেন তিনি থাকেন। ঠিক আছে, আজ আর একদম সময় নেই, বাড়ির দিকে যাই, বুঝলে? নাতিটাকে নিয়ে একবার বেরোতে হবে। ছেলের কাজকর্মের একদম ছুটি ছাটা নেই, বুঝলে? রবিবার দিনেও তাকে নানা কারণে বের হতে হয়। কিসে যেন মার্কেটিং এর ব্যবসা করে। তোমরা তাহলে এসো, হ্যাঁ, আর বাড়িতে এসো এক সময়, ঠিক আছে? আরে এমন অবস্থার মধ্যে বাড়িতে যেতেও বলতে পারি না। আচ্ছা, এই বলছি, তোমরা কি এখন ওই তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাচ্ছ নাকি? তারপর সেই বৃদ্ধ ভদ্রলোককে তারানাথ তান্ত্রিকের ঠিকানা বুঝিয়ে দিয়ে আমরা চলে এলাম। এমনকি এ কথাও বলে দিলাম, পরের রবিবার আমরা যখন এখানে আসব, তাহলে উনিও আমাদের সাথে আসতে পারেন, বা অন্য যে কোনো সময় এসে আমাদের কথা বললে তারানাথ তাকে সাহায্য করবে। আমরা সে কথা বলে রাখব। তারানাথের বাড়িতে এসে দেখি তারানাথ তক্তা বসে একপাশে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়েছে। আমরা মডলেনের পাশে তখন পৌঁছেছিলাম। তারপরে এখন বৃষ্টির তেজ কমেছে, আকাশে কালো মেঘ জমে আছে। কিশোরী তখন কোনো রকম ভনিতা না করে বলল, ঠাকুর মশাই, আপনার অবস্থা এখন মাছি মারার মতো কেন বলুন তো? এমন সময় তো খদ্দের হওয়ার কথা। শহরের মানুষদের সাধু সন্তদের উপর থেকে বিশ্বাস আগেই উঠে গিয়েছিল। এত ভণ্ড সাধুরা এখানে ওখানে ঘুরে বেড়ালে তো হবেই। তাছাড়া জ্যোতিষের উপর থেকেও তাদের বিশ্বাস উঠতে শুরু করেছে এবার। এই তো সেদিন একজন এসেছিল আমার কাছে, শুনলাম তার
কাছ থেকে নাকি অনেকগুলো টাকা নিয়ে তার ভাগ্য পরিবর্তনের কথা বলেছিল একজন জ্যোতিষী, কিন্তু তার তো কিছুই হয়নি, উল্টে অর্থ গেছে শুধু। কিশোরী, কিছু হয়েছে নাকি? বুঝতে পারলাম তারানাথ অন্য কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই কিশোরীর মুখের দিকে তাকিয়ে এ কথাটা বলল। আমি বললাম, ঠাকুর মশাই, আসার সময় আমার এক চেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি কেমন যেন এক অদ্ভুত সমস্যায় পড়েছেন। তিনি সমস্যার কথা বলতেই আমি আপনার কথাই বললাম। হয়তো পরের রবিবার তিনি আমাদের সঙ্গে আসবেন, আর তা না হলে অন্য কোনো সময় নিজে নিজেই আসবেন। আমার পরিচিত ওই ভদ্রলোকের নাম হলো বিপিন চন্দ্র হালদার। ঠাকুর মশাই, দয়া করে তার একটু সমস্যাটা দেখবেন। তারানাথ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর সামান্য হেসে বলল, সমস্যাটাকে তুমি যত গুরুতর বলে মনে করছো ততটা কিন্তু নয়। আসল বিপদ রয়েছে ওই বাচ্চাটির জন্য। ওই বাচ্চাটি ভুল করে ওকে আহ্বান করে ফেলেছে, বুঝলে? মাঝে মাঝে শিশুরা ওদের আকর্ষণ করে, এভাবেই ওরা এসেছে। তেমন কিছু করতে হবে না, উপায় এমনিই পড়বে। অন্য কেউ হলে হয়তো তার এই কথায় আশ্চর্য হতো, কিন্তু এতদিন ধরে তার সাথে সাক্ষাৎ হতে হতে এবং তার কথা শুনতে শুনতে আমরা বুঝতে পেরেছি আসলে তারানাথ কি বলতে চাইল। সেদিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে কিশোরী প্রথমে কথাটা বলল। অতৃপ্ত কোনো কিছু মানে খারাপ? এক অতৃপ্ত আত্মা আকর্ষিত হয়ে ওই বাড়িতে ঢুকে পড়েছে। তাছাড়া সে ওর আশেপাশেই থাকতো। সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করো না, কারো কোনো বিপদ হবে না। ওরা এইভাবেই পৃথিবীর বুকে থেকে যায়, বুঝলে? কিচ্ছু চিন্তা করো না। সেই কথা থেকে এত কিছু আলোচনা, এবং তারপরেই তারানাথের সেই স্বভাব সিন্ধু ভঙ্গিতে পাশিংশাহের পরপর দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে গল্প বলতে শুরু করলেন। তারানাথ তান্ত্রিক কি গল্প বলল তা নিয়ে আসছি পরবর্তী ভিডিওয়।